Today I will teach you about our fundamental rights. হ্যাঁ, আজ আমি তোমাদের একটু স্টুডেন্টদের বলছি, একটু আজকে আমরা মৌলিক অধিকার সম্পর্কে একটু জানব। আজকে আমরা মৌলিক অধিকার সম্পর্কে জানব। মৌলিক অধিকার অর্থাৎ আমাদের জন্মগতভাবে কিছু অধিকার আছে দেশ থেকে, আমাদের সংবিধান থেকে, অর্থাৎ কনস্টিটিউশন থেকে। আজকে আমরা ওইটা নিয়ে পড়ব। এর পরের দিন আমরা শুধু অধিকার জানলে তো হবে না, কর্তব্যও জানতে হবে। আমরা কর্তব্য নিয়ে পড়ব, ঠিক আছে? তাহলে শুরু করি আজকে। উই হ্যাভ 6 ফান্ডামেন্টাল রাইটস। আমাদের 6টা মৌলিক অধিকার আছে, অর্থাৎ ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই এই 6টা মৌলিক অধিকার নিয়েই আমরা জন্মগ্রহণ করি। তবে 1 মিনিট, এগুলো চালু হয় কিন্তু 18 বছর বয়স হলে তবেই, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট সাম্যের অধিকার। সাম্য অর্থাৎ ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। সাম্য বলতে ভারতবর্ষে এখন নয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি থেকে, যবে থেকে রিপাবলিক ডে পালন হচ্ছে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, তবে থেকে ভারতবর্ষে সংবিধান কার্যকরী হয়েছে আমরা জানি। কিন্তু ভারতবর্ষে এই সংবিধানের অনেকগুলো সংশোধন হয়েছে। সংশোধনের পর মোটামুটি এই 6টি ফান্ডামেন্টাল রাইটস আমাদের হাতে আছে এখনো পর্যন্ত। এই 6টি মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে সাম্যের অধিকার। এই সাম্যের অধিকার মানে বোঝাচ্ছে যে অল পারসনস আর ইকুয়াল বিফোর দ্য ল, অর্থাৎ প্রত্যেকটা ভারতীয় নাগরিক আইনের কাছে সমান, সবাই সমান। বিশেষ করে কোনো জাতি বা কোনো ধর্ম বা কোনো লিঙ্গ বৈষম্য কিন্তু ভারতীয়দের নেই। জন্মসূত্র থেকেই তারা সব মানুষ বিচারকের বিচার বা আইনের কাছে সমান। এটাই হলো সাম্যের অধিকার। এরপর হচ্ছে স্বাধীনতার অধিকার, অর্থাৎ তারা সাম্যের অধিকারের ভিত্তি করে তারা যে কোনো হোটেলস, যে কোনো সরকারি জায়গায় তারা যেতে পারে। সরকারি জায়গা মানে যে কোনো দোকান, যে কোনো খেলার মাঠ বা মানে পাবলিক প্লেস, যে কোনো পাবলিক প্লেসে তারা যেতে পারে। এটা তাদের সমতা আছে, এটা হচ্ছে সাম্যের অধিকার। নেক্সট হচ্ছে স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার অর্থাৎ রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম বলতে বোঝাচ্ছে যে ভারতীয় নাগরিক হিসেবে আমাদের যে কোনো বক্তব্য এবং যে কোনো কিছু আচরণ করার ক্ষমতা আছে। অর্থাৎ দিস ইনক্লুড দ্য রাইট টু ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমরা যে কোনো কিছু বক্তব্য বলতেও পারি, মানে বাক স্বাধীনতার অধিকার আছে এবং আচরণের স্বাধীনতার অধিকার আছে। অর্থাৎ মানে আমরা ফ্রিভাবে যে কোনো জায়গায় ঘুরতে পারি এবং যে কোনো কিছু নিয়ে, মানে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা যেতে পারি এবং যে কোনো প্রফেশন, যে কোনো অকুপেশন অর যে কোনো বিজনেস, যে কোনো কিছু আমরা করতে পারি। এটা স্বাধীনতা আমাদের আছে। এটা গেল তাহলে সাম্যের অধিকার। দ্বিতীয় হয়ে গেল স্বাধীনতার অধিকার। এরপর হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়শনস, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3। এই 3 নম্বর অর্থাৎ রাইট টু এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার কথার অর্থ হলো কোনো মানুষের ওপর জোর করে অত্যাচার করা বা তাকে জোর করে কোনো কাজ করানো এবং 14 বছরের নিচে কোনো বাচ্চাকে জোর করে লেবার করা অর্থাৎ শ্রমিক হিসেবে কাজ করানোর বিরুদ্ধে সংবিধান দাঁড়িয়ে আছে। সংবিধান এই শোষণগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার সংবিধানে বা আইনে আছে, যে কোনো ভারতীয় নাগরিক এই অন্যায়গুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে। এটা হলো শোষণের বিরুদ্ধে অধিকার। এরপর হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, অর্থাৎ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। এটা হলো 4 নম্বর। অর্থাৎ আমরা জানি ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় মানুষ ভারতবর্ষে থাকে, বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে থাকে এবং সে ভারতীয় নাগরিক হলেই সে তার মনোমতো ধর্ম ব্যবহার করতে পারবে, সে তার মনোমতো ধর্মে থাকতে পারবে। এই অধিকার ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের আছে।
অর্থাৎ তার ধর্মীয় স্বাধীনতা আছে। ধর্মের ক্ষেত্রে সে কোন ধর্ম গ্রহণ করবে, কোন ধর্মে চলবে, কোন ধর্মের প্রতি তার আনুগত্য, সেগুলো কিন্তু সংবিধান দ্বারা স্বীকৃত, সাংবিধানিক স্বীকৃত অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। এর পরেরটা হচ্ছে শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার। শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার অর্থাৎ কালচার অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটা হলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের 5 নম্বর অধিকার। এই 5 নম্বর অধিকারের অর্থ হলো ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ধর্ম, নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ভাষা অনুযায়ী সে তার শিক্ষা গ্রহণ করতে পারে। সে সংখ্যালঘু হতে পারে, সে বিভিন্ন অন্য ধর্মের হতে পারে, অন্য জাতির হতে পারে, যে কোনো মানুষ কিন্তু সে তার শিক্ষা এবং সংস্কৃতি অনুযায়ী সে শিক্ষা অর্জন করতে পারে। এটা হলো আমাদের শিক্ষা ও সংস্কৃতির অধিকার 5 নম্বর। এবং 6 নম্বর অধিকার হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। এই অধিকারটি কিন্তু আমরা পরবর্তীকালে পেয়েছি, প্রথম সংশোধনের মধ্যে এই অধিকারটি ছিল না, পরবর্তীকালে এই সংবিধানের সংশোধনের মধ্যে এই অধিকারটি পাওয়া গেছে। এই অধিকারের কথার অর্থ হলো, এই অধিকারটি হলো যে এই সমস্ত মৌলিক অধিকারগুলি যদি কোনো নাগরিকের কাছে মনে হয় তাদের এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে তারা যে কোনো নাগরিক হিসেবে আদালতের দ্বারস্থ হতে পারে। অর্থাৎ তারা আদালতের কাছে যে কোনো সিটিজেন অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক এই ওপরের যে 5টা আমি ফান্ডামেন্টাল রাইটস বললাম অর্থাৎ মৌলিক অধিকার বললাম, এই মৌলিক অধিকারগুলো যদি তাদের মনে হয় তাদের ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে কিন্তু তারা আদালতের দ্বারস্থ হতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা 6টা মৌলিক অধিকারের কথা পড়লাম, 5টা 6টা মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের কথা পড়লাম, যেগুলো ভারতীয় সংবিধান দ্বারা স্বীকৃত এবং এগুলো আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করলেই এই অধিকারগুলো পেতে পারি। ঠিক আছে, এবং সেগুলো 18 বছরের পর থেকে সেগুলো লাগু হয়। তার আগে তোমরা যেন ভেবো না, স্টুডেন্টদের বলছি, বাবা মায়ের কাছে এই অধিকারগুলো নিয়ে অশান্তি করবে। ঠিক আছে, হ্যাঁ, তবে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে অধিকার 14 বছরের নিচে বাচ্চাদের যদি জোর করে লেবার করা হয় তারা কিন্তু এই অধিকারের অন্তর্ভুক্ত, তারা বিচার ব্যবস্থার কাছে যেতে পারে। ঠিক আছে, আজকে আমরা এই ফান্ডামেন্টাল রাইটস নিয়ে একটু পড়াশোনা করলাম, একটু আধটু পড়াশোনা করতে হয়, আর এখন পরিস্থিতি যা, ফান্ডামেন্টাল রাইটস তো সবাই জানার অধিকার আছে, তাই না? আর তোমরা স্টুডেন্ট, তোমাদের তো এটা অবশ্যই আরও জানতে হবে। এরপরে সবসময় অধিকার নিয়ে জানলে হবে, এরপরে একটুখানি কর্তব্যও জানতে হবে। দেশের থেকে আমরা কিছু নিচ্ছি আর দেশকে কিছু ফেরত দেবো না, এটা হতে পারে কি? এর পরের দিন আমরা জানবো ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যসমূহ অর্থাৎ আমাদের দেশের প্রতি কী করা উচিত সেই নিয়ে। আজকের মতো এতটুকুই, টাটা।